ওরে বাবা, এত রাগ! আমি তো তখন মজা করছিলাম যাতে তুমি নিজেই হেঁটে আসো। এখন দেখো আমি কোলে নিয়েছি, তোমার নিজেরই লজ্জা করবে। আর একটু সামনে গেলে অনেক মানুষ সামনে পড়বে, তখন দেখবো কিভাবে থাকো তুমি। দিঘি ঠোঁট উল্টে রাজদীপের দিকে তাকালো। রাজদীপকে এত সামনে দেখে সত্যি খুব লজ্জা লাগছে দিঘির। লোকটার মুখে থুতনিতে খোঁচে খোঁচে দাড়ি, কি সুন্দর লাগছে দিঘির কাছে। রাজদীপের কেশগুলো আজ এলোমেলো হয়ে আছে, আগে থেকে বৃহৎ হয়েছে রাজদীপের কুচকুচে কালো কেশ। ললাটের সামনে এভাবে কালো কেশ বলে কাউকে এতটা সুন্দর আর আকর্ষণীয় লাগে দিঘির জানা ছিল না। দিঘি শক্ত করে রাজদীপের শার্ট আঁকড়ে ধরল। চোখ পড়ল রাজদীপের ঠোঁটের পাশে কালো তিলটিতে। দিঘি বড় করে তাকালো সেখানে। দিঘি আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে দিল তিলটি। রাজদীপ দিঘির স্পর্শ পেয়ে তাকালো পেয়সীর দিকে। দেখলো দিঘি কিভাবে মোহময় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার ঠোঁটের দিকে। তাই থেমে বলল, আমার ঠোঁটে কি দেখছো এত? ভেবেছিলাম তুমি লজ্জা পাবে, কিন্তু তুমি তো আমাকে লজ্জা দিচ্ছ। দিঘি লজ্জা পেয়ে রাজদীপের বুকে কিল মারল, জোরে বলে উঠল, ধ্যাত, আপনিও না এসব বললে আর জীবনেও তাকাবো না তোমার দিকে। তো কার দিকে তাকাবে? খবরদার, তোমার জীবনে রাজদীপ ছাড়া আর কেউ আসবে না, বুঝলে? দিঘি অন্যদিকে তাকিয়ে বলল। না, কারো দিকেই তাকাবো না আমি। রাজদীপ মুচকি হেসে দিঘিকে নিচে নামিয়ে দিল। দিঘির কাঁধে হাত রেখে বলল, ফুলটুসি, আমার জীবন এতটা সহজ নয়, কিন্তু তুমি যদি বিশ্বাস করে আমার সাথে থাকতে রাজি হও, আমিও তোমাকে রাখতে রাজি। হঠাৎ কি বলছো এসব? হুম, চলো যাই। এখানে অনেক মানুষ, আর খুলে নেওয়া উচিত হবে না। দিঘি মাথা নাড়ল, কিন্তু কিছুক্ষণ আগের ঘটনা হতে বের হতে পারল না সে। দুজনেই খাওয়া দাওয়া শেষে বেশ কিছুক্ষণ বসে রইল রেস্টুরেন্টে। দিঘি পেটে হাত দিয়ে বলল, পেট পুরো ফুল। হ্যাঁ, গোপাল ভাঁড় হয়ে গেছে তোমার পেট। দিঘি কটমট করে তাকালো রাজদীপের দিকে। রাজদীপ হো হো করে হেসে দিঘির মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে খ্যাপাতে ভালো লাগে, খ্যাপানোর পর তোমার চেহারা দেখে বেশ মজা লাগে। দিঘি রাজদীপের হাত সরিয়ে দিল, বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, বুঝেছি, আমি গোপাল ভাঁড়। এরকম কমপ্লিমেন্ট কেউ দেয়নি, নিজের প্রেমিক থেকে পেলাম। খুব ভালো না বলো? রাজদীপ ফিক করে হেসে বলল। তারপর আবার দিঘির দিকে তাকিয়ে বলল। কেমন লাগছে তোমার আজকে? দিঘি রাজদীপের দিকে ভুরু কুচকে তাকালো, বুঝতে চাইলো রাজদীপ কি আবার মজা করতে চাইছে ওর সাথে। রাজদীপ জিজ্ঞেস করলো, কি হলো? সত্যি জিজ্ঞেস করছো? হুম। দিঘি খুশিতে আপ্লুত হয়ে বলল, আমার না অনেক ভালো লাগছে রাজদীপ। সবকিছু এত সুন্দর, তুমি সুন্দর, পরিবেশ সুন্দর, পরিবেশ সুন্দর, সবকিছু সুন্দর। এত কিছু রেখে আমি আবার হোস্টেলে ফিরে যাব কেন? কেন? আমি যেতে চাই না। বোকামি, প্রেমে পড়লে সব কিছুই সুন্দর লাগে, এই জন্য তোমার এত ভালো লাগছে। এখন দেখবে তোমার হোস্টেলে যদি আমি এসে বসে থাকি, তাহলে ওইটাই তোমার ভালো লাগবে। বলেই হাসলো রাজদীপ। দিঘি ঠোঁট উল্টে বলল, তুমি আমার মুড খারাপ করে দাও বারবার। আমি কত সুন্দর অনুভব করছিলাম, এখন এসব বলে। ভুল কি বললাম? দিঘি দাঁড়িয়ে পড়ল। রাজদীপকে বলল সে ছোট্ট দিঘির সামনে বসতে চায়। রাজদীপ দিঘির কথা অনুযায়ী ওকে নিয়ে যায় সেই পুকুরটির সামনে। এই সময়টাতে জায়গা খালি হয়ে পড়েছে। যারা এতক্ষণ বসেছিল হয়তো তাদের সময় শেষ হয়েছে, অথবা খাবারের খোঁজে বেরিয়ে পড়েছে তারা। রাজদীপ দিঘির পাশে চুপটি মেরে বসলো। দিঘির দৃষ্টি অনুসরণ করে শাপলা ফুলের দিকে তাকালো সে। এই জায়গাটাতে দেখলে স্বর্গ মনে হতো রাজদীপের কাছে। দিঘিরও কি তাই মনে হচ্ছে? দিঘি হুট করে বলল, রাজ, প্রেমে পড়লেই কি সবকিছু এত সুন্দর দেখায়? যদি এটা সত্যি হয় তাহলে আমি বারবার প্রেমে পড়তে চাই। রাজদীপ মলিন হাসল। মেয়েটার চিন্তা ভাবনার গভীরতা পরিমাপ করছে সে। ভেবেছিল আজকে দিঘির সাথে অনেক কথা শেয়ার করবে, তারপর দিঘি যা ডিসিশন নেই সেটাই শেষ কার্যক্রম হবে ওদের সম্পর্কে। কিন্তু ইচ্ছে করছে না, মনে হচ্ছে এসব কথা ওদের দুজনের মধ্যখানে না আনলেই সমস্ত কিছু ঠিক থাকবে। দিঘি এভাবেই একটু পরপর সুন্দর হাসি উপহার দিবে। রাজদীপের দিকে তাকিয়ে উপলব্ধি করবে তার প্রেমিক পুরুষটিও যে নিজের চোখ দুটিতে দিঘিকে অন্তরের মধ্য অবস্থায় স্থাপন করেছে। সর্বোপরি কোনো কঠিন ব্যথার সম্মুখীন হতে হবে না দুজনকে।
এটাই তাৎপর্যপূর্ণ নয় কি? ঝুম করে বৃষ্টি নামলো। দিকে হাত বাড়িয়ে আকাশের দিকে তাকালো। রাজদীপ বলল। ফুলটুসি, তাড়াতাড়ি ওঠো, ভিজে যাবে তুমি। রাজদীপ দিঘির বাহু টেনে ধরে দাঁড় করালো, অতঃপর আলতো করে হাত ধরে ব্যস্ত ভঙ্গিমায় দৌড়াতে লাগলো দিঘিকে নিয়ে। অবেলায় বর্ষা, আকাশের রংধনু আজ সবুজ ঘাসের উপর দিয়ে একজন প্রেমিক যুগল নিজের অজ্ঞানতায় একে অপরের সাথে আরো বেশি করে জড়িয়ে পড়ছে যেন। রাজদীপ অবাধ্য হয়ে দৌড়াচ্ছে কোনো আশ্রয়ের আশায়। তার চুল থেকে ফোঁটা ফোঁটা জল চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। দিঘি শুধু রাজদীপকে অনুসরণ করে যাচ্ছে, কিন্তু দিঘির চোখ দুটো রাজদীপের কাছে সমর্পিত। দিঘি মনে হচ্ছে রাজদীপের থেকে বেশি তার জীবনে আরো প্রেমময় হয়ে উঠছে। যদি একবার সবকিছু স্বপ্ন হয়ে যায়, সময়ের আগে ঘুম ভেঙে যায়, তাহলে দিঘি আর কখনো স্বাভাবিক হতে পারবে না। আকাশ কালো মেঘে আবৃত হয়েছে। সবে ভেবেছিল আকাশে রোদ আছে, যেহেতু কিছুক্ষণে বৃষ্টি হয়ে কেটে যাবে, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। সূর্যের আলো আকাশ থেকে সরে গিয়ে ধীরে ধীরে কালো হতে থাকলো আকাশ। বজ্রপাত হলো প্রচণ্ড পরিমাণে, আরও বেশি বেশি করে জলস্রোতের কণা মাটিতে পড়তে থাকলো, ভিজিয়ে দিল সব কিছু। রাজদীপ দিঘিকে নিয়ে ওই স্থানের শেষ মাঠেই এসেছে। একদম শেষ প্রান্তে একটা ছোট্ট করে হোটেল আছে। সবই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে নিজেদের স্থান করে নিয়েছে। যাদের নিজস্ব গাড়ি ছিল তার সুযোগ বুঝে চলে গেছে। রাজদীপ পড়েছে মহা ঝামেলায়। অনেক মানুষ থাকায় ভিড় লেগে গেছে জায়গাটায়। রাজদীপ দিঘিকে নিয়ে এক সাইডে দাঁড়িয়েছিল, কিন্তু মানুষের ঠেলাঠেলিতে দাঁড়ানো যাচ্ছে না। দিঘি আবার মেয়ে মানুষ, কেউ খারাপভাবে স্পর্শ করে নাকি তাও দেখতে হচ্ছে। তাই হাত দিয়ে আটকে রেখেছে মেয়েটাকে। দিঘি তাই রাজদীপের শরীরের সাথে লেপ্টে যাচ্ছে বারবার। সে নিজেও বুঝতে পারছে রাজদীপ তাকে সুরক্ষিত করার চেষ্টা করছে। আরেকটা সমস্যা হচ্ছে, কিছু কিছু মানুষ রাজদীপের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। কেউ চিনতে পারলে আরেকটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। রাজদীপ দিঘিকে রেখে বাইরেও যেতে পারছে না, যা অবস্থা হয়েছে। এসে যদি দিঘিকে খুঁজে না পেল, এই চিন্তায় আর নড়তেও পারছে না। সামনে রিসেপশনিস্টের কাছে বাধ্য হয়ে জানতে চাইল কোনো রুম ভাগ্যক্রমে হলো খালি আছে কিনা। রিসেপশনিস্ট দেখে শুনে জানালো একটাই আছে, বাকি সব বুকড। যেটা খালি আছে সেটা বুকড হতেও বেশি সময় লাগবে না। যেই পরিমাণে বৃষ্টি পড়ছে, কেউ না কেউ নিয়ে নিবে রিসেপশনিস্টের অগাধ বিশ্বাস। রাজদীপ চিন্তা ভাবনা না করে সেই রুমটায় নিয়ে নিল। ভিড়ের মধ্যে আর থাকা যাচ্ছে না। দিকেও যে অস্বস্তি হচ্ছে বুঝতে পারছে সে। চাবি নিয়ে সিঁড়িতে উপরে উঠতে থাকলো দুজনে। দিকে ভিড় থেকে মুক্তি পেয়ে বড় করে শ্বাস ছাড়লো। উপরে উঠতে উঠতে হঠাৎ একজন রাজদীপের নাম ধরে ডাকলো। রাজদীপ খেয়াল না করে তার ডাকে সাড়া দিয়ে ফেলো। পেছনে তাকিয়ে দেখলো পরিচিত এক আঙ্কেল। রাজদীপ নিজের মুখ ধরে দেখলো মাস্ক আছে কিনা। মুখে মাস্কের আবরণ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু লাভ কি? আঙ্কেল তো চিনেই ফেলল। রাজদীপ দিঘিকে ইশারায় উপরে উঠে যেতে বলল। দিঘি বিষয়টি বুঝে তাড়াতাড়ি সরে গেল সেই স্থান হতে। লোকটা রাজদীপের কাছে এসে বলল। কি ইয়াংম্যান, এখানে কি করছো? রাজদীপ মলিন হেসে উত্তর দিল। একটা কাজে এসেছিলাম আঙ্কেল। আপনি কি করছেন এখানে? আমি ফ্যামিলির সাথে এসেছি আর কি। কিন্তু রাজদীপ, তোমাকে একটা মেয়ের সাথে সারাক্ষণ ঘুরে বেড়াতে দেখছি। দুজনের একসাথে ঘোরাফেরা থেকে অন্য কিছু মনে করেছিলাম আমরা। রাজদীপ কি বলবে বুঝতে পারছে না। অস্বীকার করলেও যে লোকটা বিশ্বাস করবে তা সে জানে। সত্যিটা বললেও কেমন দেখায়। তার রাজদীপ কিছুক্ষণ চুপ করেছিল। কিছু বলার জন্য মুখ খুলতেই ফোন বেজে উঠল তার। হাঁপ ছেড়ে বাঁচল সে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে চেক দিয়ে বলল। গুরুত্বপূর্ণ ফোন কল এসেছে, পরে কথা বলছি আপনার সাথে। কলটা কেটে রাজদীপ সিঁড়িতে দ্রুত উপরে উঠে যেতে লাগলো। মাঝপথে দিঘির সাথে দেখা হলো। দিঘি জিজ্ঞাসা করলো। কে লোকটা? আমার বাবার পরিচিত। ও আচ্ছা, কিছু জানতে চেয়েছিল? দিঘি উপরে উঠতে উঠতে জিজ্ঞেস করলো। আমি বলিনি কিছু। দিঘি মাথা নাড়ালো। রাজদীপ নিজেদের রুমে চাবি দিয়ে ঢুকলো। তেমন প্রভাবশালী কোনো রুম নাই, খুবই সাধারণ। দিঘি বিছানায় কি বসলো, রাজদীপকে জিজ্ঞেস করলো। এখন আমরা কি করব? রাজদীপ কোমরে হাত দিয়ে দিঘির দিকে তাকালো। মেয়েটার চুল এখনো ভেজা রয়েছে, টপ টপ করে জল পড়ছে।
রাজদীপ আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। তারপর রুমের ড্রেসিং টেবিলের থেকে টিস্যু বক্স নিয়ে দিঘির পাশে বসলো। কয়েকটা টিস্যু নিয়ে দিঘির চুল মুছে দিতে লাগলো। দিঘি হতবাক হয়ে তাকালো। রাজ বলল, আমার জন্য তোমাকে এত কিছু ফেস করতে হচ্ছে। কই না তো, আমার তো বেশ ভালো লাগছে, নতুন অ্যাডভেঞ্চার করছি মনে হচ্ছে। রাজদীপ দিঘির নাক টেনে বলল, তোমার এমনি মনে হবে। যখন খারাপ কিছু হবে আমাকে বলতে আসবে না। পরেরটা পরে দেখা যাবে, এখন চিন্তা করে কি হবে রাজদীপ বাবু? রাজদীপ টিস্যু বক্স দিঘির কোলে দিয়ে বলল, ঠিক মতো মুছতে থাকো, আমি দেখি কোনো গাড়ি জোগাড় করতে পারি কিনা। গাড়ি পেলে ফোন করে জানাবো। ফোন পেয়ে তুমি সাথে সাথেই চাবি নিয়ে নিচে এসে পড়বে। রিসেপশনে চাবি জমা দিয়ে আমার সাথে আসবে। তো আমরা রুম নিলাম কেন, যখন থাকবোই না? আরে তোমার সেফটির জন্য আর আমার নিজের জন্যই রুম নিয়েছি। রুম নিয়েছি বলেই শান্তিমতো ফ্যানের বাতাস খেতে পারছো। নিচে ভিড়ের মধ্যে দাঁড়ালে এতক্ষণে দুজনেই হয়তো চ্যাপটা হয়ে নয়তো গরমে সিদ্ধ হয়ে উপরে টপকে যেতাম। দিঘি ফিক করে হেসে ফেলল, বলল। বুঝেছি। রাজদীপ দিঘিকে রেখে নিচে চলে গেল, কিন্তু নিচে গিয়েও তেমন কাজ হলো না। ভিড় ঠেলে ঠুলে বাইরে বের হয়ে দেখা গেল বন্যা হয়ে গেছে। হোটেল থেকে কিছু দূর হাঁটা যাচ্ছে, তারপর বন্যার পানি। কোনো গাড়িও এদিকটাই আসছে না। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 6টা বাজতে চলেছে। এত তাড়াতাড়ি সময় কিভাবে চলে গেল বোঝা গেল না। কি করবে ভাবতে ভাবতে আকাশকে ফোন দিল। আকাশকে গাড়ি পাঠানোর কথা বলে আকাশ জানালো সে দ্রুত ব্যবস্থা করছে। আধা ঘন্টা পার হয়ে গেছে। তারপর আবার আকাশের ফোন কল আসলো। আকাশ জানালো, দোস্ত, জ্যামে আটকে আছে, আরো আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। আচ্ছা, আসলে ফোন করিস। রাজদীপ উপরে উঠে আসলো। দিঘিকে বিছানায় ক্লান্ত হয়ে শুয়ে থাকতে দেখলো। রাজদীপের মুখে তৃপ্তির হাসি দেখা গেল। মেয়েটার মাথার কাছে কি হাত বুলিয়ে দিল। দিঘি আরও জড়সড় হয়ে ঘুমিয়ে পড়ল। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আকাশ কল করে জানালো যে সে বাইরে অপেক্ষা করছে। দিঘিকে ডেকে ওঠালো রাজদীপ। নিজেও ঠিকঠাক হয়ে মুখে মাস্ক পরিধান করে বেরিয়ে পড়ল দুজনে। বের হতে গিয়ে আরেক অঘটন ঘটল। ভিড়ের কারণে টানা হেঁচায় রাজদীপের মাস্ক খুলে গেল। কয়েকজন তাকে চিনে ফেলল, পিছন থেকে ডাকতে লাগলো। তাদের দেখা দেখি অন্যজনেরাও তাকলো সেই দিকটাই। কিন্তু রাজদীপ কোনো মতে দিঘির হাত শক্ত করে ধরে পিছনে না তাকিয়ে সেই জায়গা থেকে প্রস্থান করলো। গেটের সামনে আকাশের গাড়ি ছিল। দুজনকে বন্যার পানিতে পা ডুবি কিছুটা পথ হেঁটে গাড়িতে উঠে বসতে হলো। রাজদীপ দ্রুত জানালা বন্ধ করে বড় করে শ্বাস ছাড়ল। খুব হাঁপাতে লাগলো সে। আকাশ সামনে থেকে বলল, রাজ, জল খাবে? দিঘি বুড়ো কুচকে রাজদীপের দিকে তাকালো। রাজদীপ সাথে সাথে উত্তর করল। আমার বন্ধু আকাশ। রাজদীপ নিজেই উঠে জলের বোতল নিয়ে নিল। দিঘি বিষয়টা বুঝতে পেরে মৃদু হেসে আকাশকে হ্যালো বলল। আকাশও তাই করলো, আরও বলল, মিস দিঘি, যেহেতু তুমি রাজদীপের গার্লফ্রেন্ড, তো সেই হিসেবে তুমি আমার বোনের মতো, তাই তোমাকে দিঘি বলেই ডাকবো। ওকে, আমার কোনো সমস্যা নেই। আকাশের চেহারা এখনো দেখেনি সে, কিন্তু রাজদীপের বন্ধু যেহেতু মানা করতে পারল না দিঘি। দিঘি জিজ্ঞেস করলো, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি এখন? কোথায় আবার, বাসায় যাব। অনেক দেরি হয়ে গেছে, তোমাকেও হোস্টেলে ফিরতে হবে। রাজদীপ জল পান করতে করতে বলল, আমি তো ভাবলাম আরও ঘুরবো। আর একদিন তোমাকে অনেক ঘোরাবে রাজ, এখন বাড়ি যাও, না হলে পরে সবাইকেই সমস্যায় পড়তে হবে। দিঘি ঠোঁট ফুলে মাথা নাড়ল। বেশ অনেকটা সময় ধরে গাড়ির জ্যামে আটকে রয়েছে। দিঘি বাইরে তাকিয়ে থাকতে থাকতে আবারও ঘুমিয়ে পড়েছে। রাজদীপ নিজের কাঁধে দিঘির মাথা রেখে দিয়েছে আলতো করে। আকাশ সামনে লুকিং গ্লাস দিয়ে বিষয়টা দেখে পেছনে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাজের দিকে। রাজদীপ ইশারায় জিজ্ঞেস করলো। কি সমস্যা? আকাশ মুখ টিপে হেসে বলল। দুজনকে একসাথে বেশ মানিয়েছে। রাজদীপ উত্তরে কিছু না বলে সোজা দিঘির দিকে তাকালো। বেশ অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলো। কেমন জানি ঘোর লেগে যাচ্ছে মেয়েটার দিকে তাকাতে গিয়ে। আকাশ জিজ্ঞেস করলো, কিছু খাসনি তোরা? দুপুরে খেয়েছিলাম। আচ্ছা, মেয়েটার মুখ শুকনো লাগছে তাই বললাম। রাজদীপ আবারও তাকালো দিঘির দিকে। এখন তার নিজেরও মনে হচ্ছে দিঘির খিদে পেয়েছে, কিন্তু খেতে গেলে আরও দেরি হয়ে যাবে। এমনিতে জ্যামে বসে কত সময় কেটে গেল। আকাশ বলল, জ্যাম সারলে সামনে খাবার হোটেল পেলে থামাবো। আচ্ছা।
কিছুক্ষণ পর জ্যাম ছেড়ে দিলে আকাশ খুব জোরে ড্রাইভ করা শুরু করলো। গাড়ির স্পিড বেশি হয় দিঘির ঘুম ভেঙে গেল। দিঘির চোখ কষলে সামনের দিকে তাকালো। রাজদীপের কাঁধ থেকে মাথা সরালো না, আরো শক্ত করে রাজদীপের বাহু ধরে কাঁধে নিচের জায়গা করে নিল। রাজদীপ বুঝতে পারলো দিঘি উঠে গেছে, কিন্তু কিছু বলল না, শুধু মুচকি হাসলো আর বাইরে তাকিয়ে থাকলো। হঠাৎ আকাশ কোনো কথাবার্তা ছাড়াই হুট করে গাড়ি থামায়, যার কারণে রাজদীপ দিঘি খানিকটা সামনে ঝুঁকে গেল। রাজদীপ তাড়াতাড়ি দিঘিকে ধরে আকাশের দিকে তাকালো, বলল। কি হলো হঠাৎ? আকাশ পেছনে তাকিয়ে বলল। আমার গাড়িতে এত স্পিড চলবে না, আমার ড্রাইভিংয়ে সমস্যা হচ্ছে। আমরা খারাপ কিছু করছিও না, তোর মনে সমস্যা সেটা বল। আকাশ নিজের বুকে হাত দিয়ে বলল। হ্যাঁ রে, ঠিক বলেছিস তুই, আমার মন ব্যথা করছে। দিঘি হেসে ফেলো, বলল। ভাইয়া, আপনি তো খুব হাসাতে পারেন। আকাশ দিঘির দিকে তাকিয়ে নিজের শার্টের কলার উঁচু করে বলল। একটু একটু পারি আর কি। দিঘি এবার আকাশের চেহারা ঠিকমতো দেখলো, কিছুটা চেনা চেনা ঠেকলো তার কাছে, কিন্তু মনে করে উঠতে পারছে না কোথায় দেখেছিল সে। দিঘি তাই বলে উঠল। আমাদের কি কখনো দেখা হয়েছিল? আকাশ কথাটা শুনে ভয় তটস্থ হয়ে উঠল। তৎক্ষণাৎ বড় বড় নয়নে রাজদীপের দিকে তাকালো। রাজদীপ পরিস্থিতি সামলাতে দিঘির হাত চেপে ধরে পড়ল। আকাশের সাথে তোমার দেখা ইম্পসিবল, কারণ ওর সাথে তোমার কোথাও যদি দেখাও হয়ে থাকে, সাথে আমি থাকতাম নিশ্চিত। দিঘি মাথা তুলিয়ে চুপটি করে বসলো। আকাশও বলল। সামনে একটা চায়ের দোকান দেখছি, কেউ চা খাবে এখানে? না খেলে নাই, কিন্তু আমি খাবো, তাই আমি যাচ্ছি। আকাশ বেরিয়ে পড়ল। দিঘিও জানালো সে খাবে, তাই রাজদীপ দিঘিকে বের হতে সাহায্য করে নিজেও বের হলো। তিনজনেই চা নিল। রাজদীপ চা হাতে নিয়ে সাথে সাথে দোকান থেকে একটা সিগারেট নিল আর সিগারেট ধরলো। দিঘি সেটা লক্ষ্য করে প্লাস্টিকের চায়ের কাপটা বেঞ্চে রেখে পড়ল। কি করছেন আপনি? সিগারেট কেন ধরালেন? রাজদীপ বিস্মিত হয়ে বলল। চায়ের সাথে এই জিনিসটা বেশ ভালো লাগে, কিন্তু তুমি হঠাৎ এমন করছো কেন? দিঘি উঠে রাজদীপের হাত থেকে সিগারেট নিয়ে বলল। সিগারেট কেন ধরালেন? আচ্ছা, এটার সাথে চা খেতে বেশ ভালো লাগে, আমি কখনো খাইনি, আমিও ট্রাই করতে চাই, কেমন টেস্ট দেখতে চাই। কি বলছো এসব? দাও, আমাকে দাও। না, আপনি খেলে আমিও খাবো, আপনি যদি ফেলে দেন তাহলে অন্য বিষয়। আকাশ পেছন থেকে বলল। বোন চাইছে না তুই সব খাস, বন্ধু ফেলে দে। রাজদীপ মুখ গোমরা করে আকাশের দিকে তাকালো। আকাশ এক চোখ মেরে দুষ্টামি করলো। দিঘির সামনে থেকে রাজদীপকে চোখ রাঙ্গানি দিল। রাজদীপ বাধ্য হয়ে বেঞ্চে বসে পড়ল, চায়ের কাপে মনোযোগ দিল। দিঘির সিগারেটটা ডাস্টবিনে ফেলে দিয়ে রাজদীপের পাশে এসে বসলো। চা শেষ করে নিজের প্রেমিক পুরুষটির দিকে দৃষ্টি নিক্ষেপ করে পড়ল। এখন থেকে এসব উল্টাপাল্টা খেতে যাতে না দেখি, না হলে আমিও খাবো আপনার সাথে। রাজদীপ বিরক্তের দৃষ্টিতে দিঘির দিকে তাকালো, আবার চোখ ফিরিয়ে নিল। বুঝলো মেয়েটা এত সহজ না। রাজদীপের জীবনে আর কি কি পরিবর্তন করতে চাইবে স্বয়ং ঈশ্বরই জেনে থাকবেন। দুপুর 12টা। দিঘি নিচের হোস্টেলের বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। রাত 9টার দিকে বাসে ফিরেছিল সে। রাজদীপ আর আকাশের সাথে খাওয়া দাওয়া করে বাসে ফিরেছে। তারপর আর শরীর চলছিল না। কোনোরূপ ফ্রেশ হয়ে বিছানাটা এলিয়ে দিয়েছিল। বাসা থেকে ফোন আসে, আরামে কিছুটা বিঘ্ন ঘটেছিল। দিঘির পাপা আধা ঘন্টা ধরে কথা বলছিলেন নিজের মেয়ের সাথে। এমন সময় ভিডিও কলে দিঘির চেহারা দেখে বুঝতে পারলেন তার মেয়ে খুবই ক্লান্ত, তাই ছেড়ে দেন দিঘিকে। তারপর থেকেই দিঘি ঘুমাচ্ছে। ঘুম ভাঙল অস্মিতার কণ্ঠ পেয়ে। বিছানায় লাফ দিয়ে উঠল দিঘি। কি করতে করতে চারপাশে তাকালো। দেখলো আশেপাশের রুম থেকে কয়েকজন মেয়ে এসে জড়ো হয়েছে। কিছুই বুঝতে পারছে না দিঘি। মুখে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে বসে আছে সে। পারুল এগিয়ে এসে দিঘির কাঁধে হাত রেখে বলল। কালকে তুমি আমাদের শহরের নেতা রাজদীপের সাথে ছিলে না? দিঘি বিস্মিত হয়ে পারুলের দিকে তাকালো। চোখে মুখে ভয় ঝেপে উঠল। দিঘি মুখে কোনো মতোই উচ্চারণ করলো। কেন? আজকে নিউজ পেপারে বড় বড় করে তোমাদের ছবি ছাপানো হয়েছে। তাছাড়া আমাদের মেয়েদের হোস্টেলেও গেটেও কোনো পোলাপাইন এসে পেপারে সেই দৃশ্য ছবি লাগিয়ে দিয়ে গেছে। খবরও বলা হচ্ছে তোমার আর ওই নেতার কথা। দিঘি হতবাক হয়ে পারুলের দিকে তাকালো। পারুলের হাত শক্ত করে ধরে পড়ল। এখন আমি কি করব? আমিও বলতে পারছি না দিঘি, কে করলো খোঁজ নাও, দেখো কিছু করা যায় কি না।
কথাবার্তা শেষ হলে একে অপরের সাথে ফিসফিস করতে করতে সবে বেরিয়ে যেতে লাগলো। কয়েকজন দিঘিকে দেখে মুখ চেপে হাসছে। একজন ফিসফিস করে বলছে, শহরের নেতা না জানি কত মেয়ের সাথে সম্পর্ক আছে, দিঘি এরকম একটা ছেলের সাথে কিভাবে পারলো? ঘুম থেকে উঠে যে এরকম খারাপ ঘটনার সম্মুখীন হতে হবে দিকে একবারও ভাবতে পারেনি। এই জন্যই রাজদীপ বারবার বলেছিল সামলে চলতে, বেশি বায়না না করতে। কিন্তু দেখি নিজে হয়তো বেশি করে ফেলেছে, এই জন্য আজকের এই দিনটা দেখতে হচ্ছে। দিঘি বিছানা থেকে উঠে পেপার খুঁজতে লাগলো। রুমের এক টেবিলে পড়েছিল আজকের পেপারটা। দিঘির চোখে পড়তেই তাদের হাতিয়ে নেয় সেটা। একদম শুরুর দিকে রাজদীপ আর দিঘির ছবি, দুজনের একসাথে কথা বলার একটা ছবি। রাজদীপ আর দিঘি হোটেলে খুব কাছাকাছি দাঁড়িয়েছিল, এরকম একটা ছবি ক্যামেরায় ধারণ করা হয়েছে। এই দুটো পেপারে দিয়ে উপরে হেডলাইন লেখা হয়েছে, শহরের এক গুচ্ছ নেতা রাজদীপ কি প্রেম করছে। দিঘি পুরো প্রতিবেদনটি পড়ল। কালকের কিছু কথা লেখা হয়েছে এখানে। দিঘির মাথাটা গরম হয়ে গেল। রাগে সে পেপারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। রুমমেট সবাই দিঘির অবস্থা দেখছে, কিন্তু কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। তাই কিছু বলা থেকে বিরত রয়েছে সকলে। অপরদিকে রাজদীপও আজ বেলা করে ঘুম থেকে উঠে নিউজ পেপারের খবর জানতে পারে। বিষয়টা তার মা এসে জানাই প্রথমে নিজেরা দিঘির কথাবার্তা দেখে মাথায় রক্ত চড়ে যায় রাজদীপের। সাথে সাথে নিজের এক লোককে ফোন লাগাই। এসব খবর কোন লোকে নিয়ে এসেছে আর কোন লোক চেপেছে তা জানার জন্য খোঁজ করতে বলে তাকে। রাজদীপ দিঘিকেও কল করে, কিন্তু দিঘি কল ধরে না। রাজদীপের ভয় লাগতে শুরু করে। মেয়েটার আবার কিছু হলো নাকি কে জানে। কিছু সময়ের মধ্যে সব পরিষ্কার হয়ে যায় রাজদীপের কাছে। নিজের লোকের খোঁজ করা ফোন নাম্বার পেয়ে সাথে সাথে কল করে বকাঝকা করে রাজদীপ। রাজদীপ বলে, 1 ঘন্টার মধ্যে যদি সব জায়গা থেকে এই খবর সরানো না হয় তাহলে তোদের কোম্পানি ব্যান করে দেবো আমি। আর সাথে অ্যাপোলজি পোস্টও চাই, যেখানে বলা হবে এসব ছবি এডিট করা, বুঝলি? পেপারের লোকটা মেনে নেয় রাজদীপের কথা। ফোন রাখতেই আকাশের আওয়াজ শোনা যায় বাইরে থেকে। রাজদীপ তাড়াতাড়ি নিজের রুমে দরজা খোলে। আকাশ রাজদীপের রুমে প্রবেশ করলো আর প্রচণ্ড পরিমাণে হাঁপাতে লাগলো। রাজদীপ বন্ধুর অবস্থা থেকে পানির বোতল এগিয়ে দিল আকাশের কাছে। আকাশ জলটুকু পান করে ঠাস করে বোতলটা রাখলো টেবিলে। রাজদীপ বলল, আস্তে বন্ধু, কি করছিস তুই? আরে জানিস না কি হচ্ছে? জানি, আমার আর দেখি ছবি ভাইরাল হয়ে গেছে। হুম, শুধু এটা না, ওই মিনিয়ের বাচ্চা কি করছে দেখ গিয়ে। মিনি আবার কোথা থেকে আসলো? হ্যাঁ, আমিও বুঝলাম না, হঠাৎ করে গর্ত থেকে বেরিয়ে। শোন, আমাদের এলাকার যে পাবলিক কলেজটা আছে, ওই কলেজের সামনে বটগাছের নিচে মিনি পাড়ার ছেলেপেলে সহ আশেপাশের মানুষদের জড়ো করছে। কি জানি বলবে তোর সম্পর্কে। মাইকি এটাই বলে যাচ্ছে কতক্ষণ ধরে। আমার সম্পর্কে? এই মেয়ের সাহস তো কম না। চল আমিও দেখি কি বলে আমার সম্পর্কে। সরকারি কলেজের সামনে লোক জড়ো হয়েছে। মাইকের আওয়াজ পেয়ে হোস্টেলের মেয়েরাও বাইরে বেরিয়ে এসেছে। দিঘি বিছানার উপর উঠে যে একেবারে বসেছে, নামার নামগন্ধ নেই। পারুল এগিয়ে এসে দিঘিকে বলল, দেখো দেখি, মন খারাপ করে বসে লাভ নেই, চলো গিয়ে দেখে আসি ওইখানে কি বলা হচ্ছে, তোমার মন ঠান্ডাও হতে পারে। দিঘি মুখ তুলে বলল, না, আমার ভালো লাগছে না আপু, তোমরাই যাও, এসে জানিও কি হয়েছিল। এমনিতেও আমি রুম থেকে বাইরে গেলেই সবাই হাসাহাসি করবে আর কানে কানে কথা বলবে, এসব পছন্দ হচ্ছে না আমার। পারুল দিঘির গালে হাত দিয়ে বলল, শহরের নেতার সাথে প্রেম করছো, এতটুকু সহ্য করার শক্তি থাকতে হবে তোমার। এটা কোনো বড় ইস্যু না। যদি তোমাদের বিয়ে হতো সবাই তো জেনেই যেত। তাই এই বিষয়টাকে পজিটিভলি নাও। যদি রাজদীপ স্যার বা ভাইয়া যেটাই হোক, সে যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে তাহলে নিজের প্রতি গর্ব করো যে সে তোমাকে ভালোবেসেছে। যদিও তার নামে অনেক খারাপ কথা শুনেছি, অনেক ভালো কথাও শুনেছি, এখন কোনটা ঠিক আর কোনটা ভুল আমি তো বলতে পারছি না। কিন্তু আমাদের শহরে একজন নেতা, তার অধিতাপত পুরো শহর জুড়ে এমনকি দেশে অনেকেই তার কথা মান্য করে চলে। তো এটা খুব বড় কিছু যে তুমি তার প্রেমিকা। তাই বলছি, নিউজ পেপারে আসা বিষয়টাতে কুকিয়ে থেকো না, সত্যিকে ফেস করার চেষ্টা করো। দিঘি মাথা নাড়ল। সে বুঝতে পারছে রাজদীপের জন্য
এই বিষয়টা খারাপ হতে পারে। দিঘি দীর্ঘশ্বাস ফেলে আবারও শুয়ে পড়ল। সকালে খাবার মুখে পড়েনি, এদিকে দুপুর পেরিয়ে যাচ্ছে, তাও কিছু খেতে ইচ্ছে করছে না দিঘির। বটতলার নিচে ছোট স্টেজের মতো বানানো হয়েছে, পেছনে সাদা কাপড় ঝুলছে। মিনি সেই ছোট্ট স্টেজের উপরেই দাঁড়িয়েছিল। পাশেই একটা ছোট্ট ছেলেকে দাঁড় করিয়ে রেখেছে। ছেলেটা মাইকে বলছে, যদি নেতা রাজদ্বীপের আসল সত্য জানতে চান স্টেজের সামনে এসে দাঁড়ান। আজকে আমরা খবরের কাগজ আর টেলিভিশন নিউজ হতে জেনেছি আমাদের শহরের এক গুচ্ছ নেতা রাজদ্বীপের একটা মেয়ের সাথে প্রেম করছে। এটা খুব খুশির খবর, তাই না? হ্যাঁ, হতেই পারে অনেকে খুশি হবে, কারণ অনেকেই ভেবেছে রাজদ্বীপ শহরের সকল মেয়েকে বোনের চোখে দেখে, এই জন্য তার কপালে বউ জোটা খুবই ক্ষীণ সম্ভাবনা রয়েছে। কিন্তু তাই বলে কি মিস্টার রাজদ্বীপ বিয়ে করতে পারবে না? অবশ্যই করতে পারবে, কিন্তু সমস্যাটা হচ্ছে রাজদ্বীপ যদি একটা মেয়ের সাথে সম্পর্কে থাকতো তাহলে। আপনাদের প্রিয় রাজদ্বীপ একটা মেয়ের সাথে নয়, সে চারটে মেয়ের সাথে সম্পর্কে আছে। আপনারা প্রমাণস্বরূপ এই ভিডিওগুলো দেখে নিতে পারেন, অথবা এই ছবিগুলো আপনাদের রাজদ্বীপের প্রতি শ্রদ্ধা চোখ বুলিয়ে নিতে পারেন। কথাটা বলে মিনি খানিকটা থামলো। হাতে থাকা ছবিগুলো একজন ছেলের দ্বারা মানুষের হাতে দেওয়ার এবং রাজদ্বীপের স্বরূপ দেখার সুযোগ করে দিল। পেছনে সাদা পর্দায় কিছু ভিডিও ছাড়া যা হলো দেখে সাধারণ জনগণের চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। মোটামুটি অর্ধেক সংখ্যক মানুষের হাতে ছবিগুলো পৌঁছে দেওয়া হলে আর ভিডিওটি শেষ হলে মিনি আবারও বলা শুরু করলো। তো এখন আপনাদের কি মতামত? এখনও কি প্রিয় নেতা রাজদ্বীপের প্রতি আপনাদের শ্রদ্ধা দেখাতে পাচ্ছেন? মিস্টার রাজদ্বীপ, আমার সাথেও যে সম্পর্ক যুক্ত আছেন এই বিষয়ে আমাদের এলাকার প্রত্যেক ব্যক্তি অবগত। এই সব বিষয় জেনে আমার কি রূপ কষ্ট হয়েছে আপনারা কল্পনা করতে পারছেন? মিনি কান্নার ভান করলো। কয়েকজন এগিয়ে এসে এই বিষয়ে কথা বলতে লাগলো। একজন লোক বলল, আমরা তো জানতাম নেতা রাজদ্বীপের সম্পর্কে তোমার সাথেই ছিল আর বিয়েও হয়ে যেত, তাহলে উনি এরকম কি করে করতে পারলেন? মিনি কান্নার ভান করে বলল, সেটাই তো আঙ্কেল, দেখুন না, রাজদ্বীপ যে শেষমেশ এইরকম বের হবে আমি কখনোই ভাবতে পারিনি। জনসম্মুখের পেছন থেকে একজনের হিংস্র কণ্ঠ শোনা গেল। জড়সড় হয়ে দাঁড়ালো সকলে। রাজদীপকে সামনে আসার জায়গা করে দিল। রাজদীপ আর আকাশ সামনে এগিয়ে আসলো স্টেজের দিকে। হুঙ্কার দিয়ে বলল, বন্ধ করো মিনি, তোমার মুখে উচ্চারিত প্রতিটা বাক্য মিথ্যে। মিনি বাঁকা হেসে বলল, তাই? তাহলে এইসব ছবিগুলো কি, ভিডিওটা কি, সব কিছুই কি মিথ্যা হতে পারে? রাজদীপ মাটিতে ফেলে দেওয়া কয়েকটা ছবি কুড়িয়ে নিল। রাজদীপ ছবিটার দিকে তাকিয়ে বলল, অবশ্যই। আমি এসব ছবির দুই একজনকে ছাড়া কাউকে চিনি না, আর জীবনে কথাও হয়নি তাদের সাথে। মিনি সকলকে উদ্দেশ্য করে বলল, এখন আপনারাই বলুন, কোনো চোর যদি চুরি করে ধরা পড়ে যায় তাহলে তারা কি স্বীকার করে যে আমি চুরি করেছি? সকলে মাথা নাড়ি না জানালো। আকাশ বিরক্ত হয়ে বলল, এই চোর নিয়ে তুই বাসায় আয়, তারপর দেখাচ্ছি মজা। রাজদীপ আকাশের হাত ধরে তাকে থামাতে বলল। মিনিকে উদ্দেশ্য করে বলল, তুমি কথার জালে মানুষকে ভোলাতে পারো, কিন্তু আমাকে না। ছবিগুলো সব এডিটেড। আমি এরকম করে কারোর সাথে ছবি তুলিনি, এমনকি তোমার সাথে তো নয়। এর মধ্যে পেপারের ছবিটার কথা যদি ধরি, তাহলে যার যার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গিয়ে ওই চ্যানেলের পোস্ট চেক করে দেবেন। ওখানে স্পষ্ট করেই বলা আছে এসব মিথ্যে, ফ্রড। কেউ বানিয়ে চ্যানেলের এমডিকে দিয়েছিল, ওরা না বুঝে ছাপিয়ে দিয়েছে। কথা এখানেই শেষ। যার ইচ্ছে বিশ্বাস করবে, যার ইচ্ছে করবে না, এসব আমার দেখার বিষয় না। রাজদীপ আবার সাধারণ মানুষের দিকে তাকিয়ে বলল, আপনারা চাইলে মিনিকে বিশ্বাস করতে পারেন, আর চাইলে আমাকে এই শহরের নেতার পদ থেকে নামাতেও পারেন। আমি নিজেই বেঁচে যাই নেমে যেতে পারলে। শুধু আপনাদের কথা ভেবে আমি আছি। আপনারা আমার পরিবার, আপনাদের জন্য কাজ করা আমার পছন্দের বিষয়। কিন্তু এসব কারণে যদি আপনাদের ভয় তৈরি হয়, খারাপ ধারণা তৈরি হয়, তাহলে প্লিজ আপনারা আমাকে নেতা হতে বহিষ্কার করে দিতে পারেন। নতুন মানুষ খুঁজে নেবেন যিনি আমার থেকে বেশি বেনিফিট দিতে পারবে। মানুষ রাজদীপের কথাবার্তা শুনে আবারও তার পক্ষে কথা বলতে লাগলো। এদিকে মিনি ঘাবড়ে গেল। সে এমনটা চায়নি। সে চেয়েছিল শক্ত কিছুর প্রমাণ ব্যবহার করে রাজদীপকে কাবু করতে। কি করবে ভাবতে ভাবতে মিনি মাইকে আবারও জানালো, ওয়েট মিস্টার রাজদীপ,
আপনার কথা শেষ হলেও আমাদের কথা শেষ হয়নি। এই সব ছবি এডিটেড বলে দিতে বা পোস্ট করতে বেশিক্ষণ সময় লাগে না, শুধু ভোগের বস্তুর টাকা হলেই হয়। কে জানে এখানে আসার আগে আপনি টাকা দিয়ে অ্যাপোলজি পোস্ট লিখিয়েছেন, তারপর এখানে এসেছেন। মিনি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। স্টপ ইট নাও। মিনি হেসে বলল, রেগে গেলেন তো হেরে গেলেন মিস্টার রাজদীপ, তাই ধীরে সুস্থে হাঁটুন। রাজদীপ তীক্ষ্ণ চোখে রাগনি মিনির দিকে তাকিয়ে আছে। মিনি যেন আরো সুযোগ পেয়ে গেল বলায় মিনি বলল, আমার সাথে তোমার সম্পর্ক ছিল এটা সবাই জানে, আর তুমিও জানতে সব জানে। তবে তুমি সকলের সম্মুখে এসব অস্বীকার করনি কেন? করবেই বা কিভাবে যেদিন কথাটা একদম সত্যি? আর করবেই বা কিভাবে যেদিকে কথাটা একদমই সত্যি? যেসব কথা আমার শরীরে লাগে না সেসব কথার ধারের কাছেও আমি যাই না। তোর সেসব কথা আমার ইউজলেস মনে হয়েছে, আর এসব ইউজলেস কথাবার্তার জন্য সবার সামনে এসে এত কাহিনী করে সময় নষ্ট করার ইচ্ছে বা প্রয়োজন কোনোটাই আমার ছিল না। কিন্তু এখন তুমি কিভাবে সবাইকে বিশ্বাস করাবে যে এই কথাটা মিথ্যা? আচ্ছা, বাদ দিলাম আমার কথা। কালকে আমার কাকা তোমাকে একটা মেয়ের সাথে দেখেছিল। তখনই তোমাদের বিহেভিয়ার নর্মাল মানুষ হঠাৎই দেখা হলে করে ওই রকম কিছু মনে হয়নি, দেখেই মনে হচ্ছিল কাপল। সেই কথার উত্তরে কি বলবে তুমি? কিভাবে অস্বীকার করবে নিউজ পেপারে যা ছাপানো আছে সেটা মিথ্যা? কেউ বললেই যে বিশ্বাস করতে হবে সেটা তো অনুচিত। প্রমাণ সই আমি বিশ্বাস করেছি। আমার কাছে নিউজ পেপারের ছবি থেকে বেশি প্রমাণ আছে, চাইলে দেখাতে পারি আমি। রাজদীপ দীর্ঘশ্বাস পেল, পেছনে ফিরে মানুষদের দিকে তাকালো। মিনির কথা যে অনেকে রাজকে আবারও তারা অবিশ্বাস করতে বসেছে সেটা ভালোই বুঝতে পারছে। মানুষ জাতি এক এক সময় এক এক যুক্তিকে সত্য ভেবে বিশ্বাস করে ফেলে। প্রমাণের বিষয় তাদের মাথায় আসে না, সত্যটা খুঁজে বের করার ইচ্ছে তাদের মাথায় আসে না। বিশ্বাস আসে শুধু লোক সমাজের সম্মুখের ভাষায়, সেখানে যুক্তি থাকুক অযৌক্তিক কথাবার্তাই হোক না কেন, সেটাই বিশ্বাস করা তাদের ধর্ম হয়ে পড়ে। রাজদীপ দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট স্টেজটিতে উঠে আসলো। মিনির সম্মুখে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি চাস তুই? ক্লিয়ার করে বল। মিনু মৃদু হাসলো, ফিস ফিস করে বলল, যাক, এতক্ষণ পরে লাইনে এসেছো তুমি। বোঝাই যাচ্ছিল এত গ্যাঞ্জাম করার পেছনে তোর কোনো বিশেষ মোটিভ আছে। আমার একটাই মোটিভ, রাজদীপকে বিয়ে করা। সো মিস্টার রাজদীপ, বিয়ে করো আমায়। আমি তোমার শরীরে লাগা প্রতিটি কলঙ্ক ধুয়ে মুছে সাফ করে দিব। ইম্পসিবল। তোর মতো শাকচুন্নিকে বিয়ে করতে আমার বয়েই গেছে। বিয়ে না করলে তো আর কি করবে? স্বীকার করে নাও সব কিছু। দিঘিকে স্বীকার করো, তারপর আমি তোমার সাথে ওর সব ছবি আরও ছড়িয়ে ছিটিয়ে দিব। দিঘিকে অপমানিত হতে হবে, লজ্জিত হতে হবে, আরও কি কি করব ওর সেটা সময়ের সাথে সাথে শুধু তুমি দেখবে। তাই আমার প্রস্তাব নাকচ করার আগে 10 বার ভেবে নিও। রাজদীপ দাঁতের চোয়াল শক্ত হলো। সে কিছুক্ষণ চুপ থেকে মিনির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। রাগে জিতে বলল, তুই যদি আমার সাথে বিয়ে করেও ফেলিস, তোর পুরো জীবন অশান্তিতে ভরিয়ে দেব আমি। আফসোস করবি এই ভেবে যে কোন সর্বনাশকে তোর মনে জায়গা দিয়েছিলি। প্রতিটা দুঃখ আমি ফিরিয়ে দেব। তোর জীবন অন্ধকার কুড়ায় পরিণত করব, যেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। মরে যাবি তুই। মিনি হেসে হাত বাড়িয়ে কিছু বলার আগে রাজদীপ স্টেজ থেকে নেমে যায়। সবার মাঝখানে হতে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ে নিজ গন্তব্যে। রাজদীপের পেছন পেছন আকাশও ছুটে আসে। রাজদীপের পাশে দাঁড়িয়ে আকাশ জিজ্ঞেস করে, তুই মিমির সাথে কি কথা বললি? রাজদীপ কোনো উত্তর দিল না, নিজের মতো পথ দিয়ে হাঁটতে থাকলো। ওদিকে পেছন থেকে শোনা যাচ্ছে হই হুল্লোড়ের আওয়াজ। সকলের মুখে কথা চলছে রাজদীপ আর মিনির বিয়ে নিয়ে। কিছু কথা আকাশের কানেও গেল। আকাশ থমকে দাঁড়ালো, সামনে হেঁটে যাওয়া রাজদীপের দিকে তাকালো। বুঝতে পারলো ছেলেটার মনে যে প্রচণ্ড ঝড় চলছে। আকাশ দ্রুত হেঁটে রাজদীপের পাশে গিয়ে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, কি করলে তুই এটা? রাজদীপ অগোছালো দৃষ্টিতে আকাশের দিকে তাকালো, বলল, জানি না কি হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। রাজদীপ আকাশকে আরও কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা হেঁটে যেতে থাকলো। দিকে বিছানা ছেড়ে উঠেছে 1/2 ঘন্টা হয়েছে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে স্নান করে বের হয়েছে মাত্র। তোয়ালে দিয়ে চুল আলতো করে মুছতে লাগলো সে।
তখনই রুমমেটের মেয়েগুলো এক একে উপস্থিত। পাশের রুম থেকে কয়েকজন এসে পড়েছে দিঘির সাথে কথা বলতে। একজন এসে বলল, দিঘি, তোমার জন্য ভালোই হলো এসব কথাবার্তা থেকে বেঁচে গেলে, না হলে কি যে হতো, পুরো বিশ্ববিদ্যালয়ে তোমার নামে কথা হতো। দিঘি ভুরু কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাইরে? রাজদীপ ভাইয়া মণি নামের এক মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। মণি বলছিল ভাইয়ার তুমি আর ওই মেয়ের নিজের সহ কয়েকজনের সাথে রিলেশন রয়েছে। সেগুলোর প্রমাণস্বরূপ কিছু ফটো আর ভিডিও নিয়ে এসেছিল। এই নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। মানুষ ভাইয়াকে খারাপ ভাবতে থাকে। এরপর আরও কী সব কথাবার্তা চলে। শেষমেশ জানা যায় রাজদীপ ভাইয়া তার পূর্ব প্রেমিকা মণির সাথে বিয়ে করবে। দিঘি কিছুই বুঝতে পারছে না। অবিশ্বাসের সাথে সে জিজ্ঞেস করলো, মিনিকে? আর মিনি পূর্ব প্রেমিকা মানে? নর্মালি এই এলাকার সবাই জানে যে মনে রাজদীপ ভাইয়াকে পছন্দ করে আর তার পিছনে পিছনে সারাক্ষণ ঘুরতে থাকে। আর মনি সবসময় বলে বেড়ায় যে রাজদীপ ভাইয়া তাকে ভালোবাসে, তাদের নাকি খুব দ্রুতই বিয়ে হবে। এখন সে কথা সত্যি বলে নাকি মিথ্যা এইসব বিষয়ে আমি কিছুই জানি না। তাছাড়া কথাটাকে মিথ্যাও ধরা যায় না, কারণ ভাইয়া কখনো ওই ব্যাপারে অস্বীকার করেনি। এইটা নিয়ে আজকে কথা উঠছিল, তারপর একদম শেষ জানা যায় যে দ্রুত আমরা তাদের বিয়ে খেতে যাচ্ছি। দিঘি বড় বড় নয়নে অস্মিতার দিকে তাকায়। মেয়েটা কিসব বলো? দিঘির বিশ্বাস হলো না। রাজদীপ তো শুধুই তাকেই ভালোবাসে। তাহলে এই মিনি আর এসব ঘটনা কোথা থেকে উঠে আসলো? একে অপরের সাথে কথাবার্তা শেষে অন্য রুমের মেয়েরা রুম হতে প্রস্থান করলো। দিঘির চোখে মুখে ভয় ফুটে উঠেছে। বিছানায় বসে চাদর খামচে ধরেছে সে। চোখ দুটো ক্রমান্বয়ে লাল হতে থাকলো। পারুল এগিয়ে সে দিঘির কাছে বসলো। দেখি, হুম। আমার মনে হয় কি রাজদীপ ভাইয়া তোমার রেপুটেশন বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে। আসলে এটা আমার মনের কথা না, আমি এই খবরটা পাড়ার এক বন্ধু থেকে নিয়েছি। বন্ধুটা এই শহরেরই বাসিন্দার আর ভাইয়ার কাছাকাছি থাকার চেষ্টা করে। ভেতরে অনেক খবরাখবর সে জানে। তো রাস্তায় দেখা হয়ে গেল, তখন বলল সে এই কথা। দিঘি শান্ত হলো, মাথা নাড়িয়ে বলল, বুঝতে পেরেছি। তোমাকে অনেক ধন্যবাদ। দিঘি বিছানা থেকে উঠে নিজের ফোনটা খুঁজে ব্যস্ত হয়ে পড়ল। শেষে বালিশের নিচে ফোনটা পাওয়া গেল। ফোনটা হাতে নিয়ে দিঘি বারান্দায় চলে গেল। ফোন খুলে দেখল রাজদীপ কয়েকবার তাকে ফোন দিয়েছে, কিন্তু দিঘি বুঝতে পারল না এটা সে আগে কেন দেখেনি। রাজদীপকে কল করতে লাগলো দিঘি, কিন্তু এখন আবার রাজদীপের ফোনে কল ঢুকছে না। দিঘি বুঝতে পারল না কি করা উচিত। রাজদীপ দিঘিকে বাঁচানোর জন্য হলেও তো এটা করতে পারে না। কেন করবে যাকে পছন্দ করে না তাকে বিয়ে? দিঘির শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো, তাও এক নাগারে কল করা থামালো না। প্রায় 60 বারের মতো কল দেওয়ার পর রাজদীপ কলটা রিসিভ করলো। দিঘির সাথে সাথেই বলল, তুমি মিনিকে কেন বিয়ে করবে রাজদীপ? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? রাজদীপ মিলান কণ্ঠে বলল, তোমার সাথে পরে কথা বলছি, আপাতত খুব ডিস্টার্ব আছি, মাথা টাথা ঠিক নেই, নিজেকে ঠান্ডা করে নেই, পরে কল করবো। দিঘির পরের কথাটি শুনতে পেল না রাজদীপ। দিঘি কান থেকে ফোন নিজের সামনে নিয়ে হতবাক নয়নে তাকিয়ে রইল। যে আশা নিয়ে রাজদীপকে ফোন করেছিল সেই উত্তরটা জানার জন্য মরিয়া হয়ে এতবার রাজদীপের নাম্বার চাপছিল, সেই উত্তরটা পেল না সে। লোকটার এইটুকু কথাই দিঘি মন ভুলো না, আরও বিষাদময় হয়ে উঠল চোখের সাদা অংশ। মনটা হঠাৎই আর্তনাদ করছে। দিঘি বারান্দার মেঝেই বসে পড়ল। নির্জন নিজের মেসের রুমে বসে টিভি দেখছে আর মুড়ি চিবোচ্ছে। সকালের খবর তার কানে পৌঁছে গেছে। দিঘির সম্পর্কে খোঁজ লাগিয়েছে নির্জন। দিঘি মেয়েটার সব নারী নক্ষত্র খুঁজে বের করেছে এক নিমেষে। এমনকি নির্জনের কাছে এটাই মনে হচ্ছে রাজদীপ হয়তো দিঘিকে ফাঁসাতে গিয়ে নিজে জালে ফেসে গেছে। দিঘি বাবার সাথে রাজদীপের কানেকশন কি সেটা পুরোপুরি বুঝে গেছে সে। মৃদু হাসল নির্জন, আবার এক মুঠো মুড়ি মুখে পুড়ে নিল। কালকে সকাল সকাল রাজদীপের অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিল সে, এখনো কোনো খবর আসেনি। তবে নির্জন ভাবছে চাকরিটা হলেও হয়ে যেতে পারে, কারণ ইন্টারভিউ বেশ ভালোই দিয়েছে। তাছাড়া রাজদীপ তো বলেছিল সে নিজেই নির্জনের ব্যাপারটা হ্যান্ডেল করছে।
আবার আজকে পুলিশ অফিসার ফোন দিল, বলল সেদিনের চোরগুলো এদিকটায় আসেনি, অন্য শহরের দিকে গিয়েছে। নির্জন ফোন রেখে বেশ খানিকক্ষণ হেসেছিল। সত্যি বলতে নির্জনের কোনো কিছু চুরি হয়নি, সব কিছুই লোক দেখানো অ্যাটেনশনের জন্য করেছিল, যাতে রাজদীপের কাছাকাছি যাওয়ার সুযোগ সে পায়। তারপরও পুলিশ কিসের ইনভেস্টিগেশন করেছে আর কিসের ভিত্তিতে এসব কথা বলেছে সেটা ভেবেই খুব হাসি পাচ্ছে তার। চাকরিটা পেলে রাজদীপের কাছাকাছি থাকার সেই সুযোগটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। পরদিন সকালে রেহান আর উর্মির সাথে দেখা হলো দিঘির। ওরা দুজন আগের দিন দিঘির সাথে ফোনে করে কথা বলেছিল, কিন্তু দিঘি কথা বলার অবস্থায় ছিল না। মেয়েটাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিল দুজনেই। উর্মিলা রাতে দেখা করতে গিয়েছিল, কিন্তু ততক্ষণে দিঘি ঘুমিয়ে পড়েছে। দুজনের মধ্যে কেউ ভাবতে পারেনি এমন ঘটনা ঘটতে পারে। দিঘিকে সান্ত্বনা দিবে না কি করবে তাও তাদের মস্তিষ্কে বুঝ দিচ্ছে না। রিয়ান দিঘিকে অনেকক্ষণ চুপ করে বসে থাকতে দেখে বলল, বলেছিলাম যা করবি চিন্তা ভাবনা করে করবি। এখন দেখ রাজদীপের সাথে তোর নামটা কেমন খারাপভাবে জড়িয়ে গেল। খবরটা শুনে আমার মাথা গরম হয়ে গেছে। আমি ওই বিষয়ে টেন্স না রেহান। আমার আর রাজদীপের ছবি সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কালকের নিউজটাও মিথ্যে বলে আজকের খবরের কাগজে ছাপানো হয়েছে। পেজ থেকেও পোস্ট এসেছে, তাই কেউ আমার সম্পর্কে খারাপ বাচ্চু করার সাহস পাচ্ছে না। আর এসব যে রাজদীপই করেছে এটা তুইও জানিস, আমিও জানি। আমার চিন্তা হচ্ছে রাজদীপকে নিয়ে। রাজদীপ কিভাবে অন্য একটা মেয়েকে বিয়ে করবে, আর এটা আমিই বা কিভাবে সহ্য করব? আমার বুকটা যে জ্বলে যাচ্ছে, বুঝতে পারছিস? রেহান দীর্ঘশ্বাস পেল। এরপরে আর কিছু বলার মুখ নেই তার। দিঘি বলল, আমি রাজদীপের অফিসে যাব, ওর কাছে গিয়ে কথা বলবো। সামনাসামনি কথা বললে হয়তো কোনো একটা সলিউশন ঠিক বের করতে পারবো আমরা। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। দেখ গিয়ে কিছু করা যায় কিনা। ওদের বিয়ে আটকানো হচ্ছে মেন কাজ। দিঘি উপর নিচ মাথা নাড়ল। আবারও কথা বলতে বলতে ক্লাসের দিকে চলে গেল তিনজন। রাজদীপ আজকে বাসা থেকে বের হয়নি। ওই ঘটনার পর বাসার আশেপাশে কিছু ঘন্টা কোলাহল লেগে গিয়েছিল। রাজের মা আর বাবাকে কথা বলার জন্য বাসা থেকে বের হয়ে পড়তে হয়েছিল। রাজের বাবা আর্যদীপ লোকমুখের প্রশ্নের উত্তর দিয়েছিল, সকলকে উদ্দেশ্য করে বলেছিল, আমার ছেলের বিয়ে কার সাথে হবে এটা শিওর হয়ে আমি সবাইকে জানাবো। শুধু শুধু না জেনে শুনে এভাবে চিৎকার চেঁচামেচি করা উচিত নয়। আর্যদীপ সকলকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সাধারণ মানুষেরা এই বুড়ো লোকটার কথা মাথায় নিল না। রাজদীপের তখনকার মুখের ভাষা নাকি বোঝা যাচ্ছিল রাজদীপ মিনির সাথে বিয়ে করবে, এটাই ফাইনাল। অনেকে খুশি মনে দুইবারই মিষ্টি বিলাতে লাগলো। রাজদীপের বিয়ে উপলক্ষে খাবারের দোকানগুলোতে ফ্রি খাওয়ানো হলো। রাজদীপের কানে সবই গিয়েছে, কিন্তু এসব অবুঝ মানুষদের বুঝেও লাভ নেই, তাই বেকার কোনো কথা বলেনি। চুপচাপ ঘরের মধ্যে চিন্তা ভাবনায় ব্যস্ত ছিল সে। রাজদীপের মা ওর ঘরে নক করলো, বসার ঘরে আসার জন্য বলল। রাজদীপ নিজের চিন্তা ভাবনা বাদ দিয়ে বসার ঘরে আসলো। বসার ঘরে ওর মা বাবা বসেছিল। রাজদীপ প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো দুজনের দিকে। আর্যদীপ ইশারায় সোফায় বসতে বলল। রাজদীপ চুপচাপ সোফায় গিয়ে বসলো। রাজের মা মহিমা বলল, এখন কি বিয়ে মিনির সাথে হচ্ছে? রাজদীপ কিছু বলতে পারল না, কারণ এই সিদ্ধান্ত তো ওর কখনোই ছিল না। আর্যদীপ বলল, তুই সত্যি কি আমার ছেলে? না হলে এইভাবে মেয়ে নিয়ে কে ঘুরতে যায়? কালকে কিছু বলিনি, আকাশকে বকতে বারণ করেছে বলে, কিন্তু আজ আমি বলেই ছাড়বো। তোকে ছোট থেকে স্ট্রং পার্সোনালিটির করার চেষ্টা করেছি আমি, কিন্তু তুই নিজে কি করলি? একটা মেয়ের সাথে ঘুরতে গিয়ে ধরা পড়লি, এখন আরেকটা মেয়েকে বিয়ে করতে হচ্ছে। সিরিয়াসলি দীপ, কি হচ্ছে এসব? আমি তোর মাকে পছন্দ করেছিলাম, তাই তার বাড়িতে গিয়ে সোজা প্রস্তাব রাখি। আমি কখনো চাইনি মহিমার বদনাম হোক, তাই কোনো কিছুর তোয়াক্কা না করে সোজা বিয়ের জন্য বলি। তুই আমার ছেলে হয়ে এভাবে লজ্জা করাতে কিভাবে পারলি? ওই মেয়েটার বদনাম কিভাবে হতে দিলি? রাজদীপ মাথা নিচু করে বসে রইল। ওর বাবা আরো বলতে লাগলো, এই শহরে প্রতিটি কোণা জেনে গেছে তুই মিনির সাথে বিয়ে করবি। মত পাল্টালে ওরাই তোকে খারাপ বলবে, তাই বিয়েটা করতে তোকে হবে। কি মতামত তোর? তুমি ছেলেটাকে এইভাবে জোর করছো কেন? ওর ইচ্ছে ছাড়া কোনো মেয়েকে কোনো বিয়ে করবে? ওকে আগে বলেছি বিয়ে টিয়ে করে ফেলতে, তখন করলে ঝামেলা হতো না। এখন কি হয়ে গেল? আমার ছেলেটা অপছন্দের একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারে?
এমন নয় যে আমার বিয়ে করার ইচ্ছে কখনোই ছিল না, আমার ইচ্ছে ছিল, এমনকি বিয়ে নিয়ে আমার খুব স্বপ্নও ছিল, কিন্তু কাউকে পছন্দ করার সুযোগ পাইনি। সেই ছোট থেকে বাবা আমার উপর সব কিছু চাপিয়ে দিয়েছে, আমার ইচ্ছের কোনো দামই ছিল না কখনো। যা করেছি সব বাবা তোমার ইচ্ছায়। ক্যাডেট কলেজে তুমি নিজের ইচ্ছায় ভর্তি করিয়েছ, তারপর আর্মিতে আমি নিজের ইচ্ছাতে জয়েন করলাম, আবারও আমাকে হুট করে ডাকা হলো, চাপিয়ে দিলে নিজের কাঁধের দায়িত্ব। এরপর আমার কাছে কি কোনো সুযোগ ছিল? আচ্ছা, তোমরা এটা বলো, কখনো জিজ্ঞেস করেছিলে রাজদীপ তুই কেমন আছিস? তোর জীবনে কি চলছে আমাদের খুলে বল, দেখি আমরা কিছু করতে পারি কি না। রাজদীপ খানিকক্ষণ হেসে বলল, না, তোমরা শুধু আমার বাইরের দিকটাই দেখেছো, ভেতরে যে কি পরিমাণ জ্বালায় আমি ভুগি তোমরা কখনো বোঝার চেষ্টা করেছিলে একবার? বলো আমায়। দিঘির সাথে হঠাৎ দেখা হয় আমার, নিয়তি এটাই চেয়েছিল হয়তো, তাও দেখার শুরুটা শত্রুতা থেকেই ছিল। শুধু মেয়ে বলে আমার হাত আমাকে সায় দেয়নি। তারপর কিভাবে যেন আমি মেয়েটাকে ভালোবেসে ফেললাম। আমি রাজদীপ নিজেই ভাবতে পারিনি একটা মেয়েকে এতটা চাইতে পারি আমি। তোমাদের কাছে বলতে লজ্জা করছে না, কারণ আমার ভালোবাসা সত্যি। রাজের মা রাজের হাত আঁকড়ে ধরে বলল, বাবা, আমরা দুনিয়া তোর দিকে মুখিয়ে আছে। আমি জানি আমরা তোর মনের ব্যথা বুঝতে পারিনি, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে। রাজদীপ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি চাই না এত খ্যাতি, চাই না কোনো নেতা হতে। আর্যদীপ জোরে সোরে বলে উঠলেন, রাজদীপ, পাগল হয়ে গেছিস তুই? আমার ছেলে কিভাবে? নিজের বাবার বলার সুযোগ না দিয়ে আর্যদীপ উঠে দাঁড়ালো, বলল, বারবার তোমার ছেলে বলে আমাকে দুর্বল করে দেবে না। আমি যদি নেতা নাও হই, তোমার ছেলে কি হতে পারবো না? বারবার এত কঠিনের মধ্যে ঠেলে দিচ্ছ কেন আমাকে? আমি অনেক হতাশায় ভুগছি। রাজদীপ নিজের কথা শেষ করে হাঁটতে হাঁটতে দরজার সামনে চলে গেল। দরজা খুলতে চোখের সামনে দিঘিকে দেখতে পেল সে। দিঘিকে হঠাৎ নিজের সম্মুখে দেখা রাজদীপের ধারণার বাইরে ছিল। দিঘি বড় বড় নয়নে রাজদীপের দিকে তাকিয়ে রইল। রাজদীপও বিস্মিত হয়ে দিঘির নাম উচ্চারণ করলো। রাজের বাবা মা দরজার দিকে এগিয়ে আসলো মেয়েটাকে দেখতে। রাজদীপ এরপর কোনো বাক্য উচ্চারণ না করে দিঘির হাত ধরে সিঁড়িতে উপরে উঠতে লাগলো। দিঘি কোনো প্রতি উত্তর করল না। রাজদীপের চোখ দেখে অন্তত এটুকু বুঝতে পেরেছে ছেলেটা একদম ভালো নেই। দিঘি ক্লাস শেষে গুগল ম্যাপ দিয়ে রাজদীপের অফিসে গিয়েছিল। অফিসে রাজকে পাওয়া যায়নি। এক কর্মচারীর মাধ্যমে জানতে পেরেছে রাজদীপ অফিসে আসেনি আজ। অফিসের বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তায় আনমনে হাঁটছিল, তখনই রাজদীপের বন্ধু আকাশের সাথে রাস্তায় দেখা। আকাশই বলল, রাজদীপের এখন তোমাকে খুব প্রয়োজন, ওর মন ভালো নেই, একমাত্র তুমি ভালো করতে পারো। আকাশ দিঘিকে রাজদীপের অ্যাড্রেস দিল, একটা রিকশায় তুলে দিল ওকে। তারপর এখানে উপস্থিত হয়েছে দিঘি। দরজার কলিং বেল বাজাবে কি বাজাবে না এই নিয়ে অনেকক্ষণ ধরে ভাবছিল। এরপর তো রাজদীপ নিজেই দরজা খুলে দিল। রাজদীপ দিঘিকে নিয়ে সোজা নিজেদের বাড়ির ছাদে উঠল। বাড়ির 7 তলায় আছে দুজনে। ইট পাথরের উপর সাদা রঙের এই আস্তরণে বিছিয়ে দেওয়া ছাদের মাঝখানে এসে রাজদীপ দিঘির হাত ছেড়ে দিল, কিন্তু নিজের চোখ দুটো সরাতে পারছে না। দিঘি গ্রে কালারের টপের সাথে ছোট সাইড ব্যাগ নিয়েছে একটা। সাইড ব্যাগে 2 হাত দিয়ে শক্ত করে ধরে আছে মেয়েটা, আর চোখ দুটো রাজদীপের মতোই আটকে আছে, অথবা কোনো এক সমুদ্রের জলে ভাসছে সেই সমুদ্র বুঝিয়ে দিয়ে যাচ্ছে রাজদীপের মনে সকল ব্যথা। দুজনে বেশ কিছু সময় ধরে সম্মিলিত হয়ে পড়েছে একে অপরের দৃষ্টিতে। রাজদীপ প্রথমবার নীরবতা ভেঙে শুধালো, তুমি হঠাৎ এসেছো কেন? দিঘি বেশ বিস্মিত হলো। সে অপ্রস্তুতের সাথে উত্তর করলো, আমি আসলে এসেছি তোমার মন। দিঘিকে সম্পূর্ণ করতে না দিয়ে রাজদীপ আবারও বলল, ভালো করেছো এসেছো। আমি এই অবস্থায় তোমার মুখোমুখি হতে পারছিলাম না, তাই ভালো হয়েছে তুমি এসেছো। দিঘি হাসার চেষ্টা করলো কিছুটা। অন্তত এখানে আসার কারণে রাজদীপের খুশিটা দেখতে পারছে, এটাই যথেষ্ট। কিন্তু রাজদীপ আচমকায় জিজ্ঞেস করলো, তোমাকে কিছুক্ষণের জন্য স্পর্শ করা যাবে ফুলটুসি? রাজদীপের কথায় দিঘি অবাক না হয়ে পারল না। এই অবস্থায় লোকটা এত সুন্দর আকুতি করে কথাটা কি করে জিজ্ঞেস করতে পারলো যে দিঘির মন ছুঁয়ে গেল। দিঘি জোরে জোরে শ্বাস নিচ্ছে, ভেবে ভালো লাগছে রাজদীপ কখনো নিজের সীমাবদ্ধতার কথা ভোলে না। সেবার দিঘি রাজদীপের স্পর্শে রাগ করে সরে গিয়েছিল বলে
আজ রাজদীপ দিঘির কাছ থেকে অনুমতি নিতে চায়। অন্যরকম অনুভূতি হচ্ছে দিঘির। দিঘি খুশি মনে মাথা হেলিয়ে সায় দিল। দিঘির মাথা হেলানোর বিষয়টা তার প্রেমিক পুরুষের দৃষ্টিগোচর হতেই 1 সেকেন্ডও অপেক্ষা করা গেল না তার দ্বারা। রাজদীপের হুষ্টপুষ্ট হাত আচমকায় দিঘির এক বাহু টেনে মেয়েটার উপরে হামলে পড়ল। শক্ত করে জড়িয়ে ধরল মেয়েটাকে। দিঘির পায়ের পাতা অজান্তে উঁচু হয়ে পড়ল। দিঘির গাল রাজদীপের গালে ঘর্ষণের সৃষ্টি করল। হৃৎপিণ্ড তার নিজস্ব মাত্রা ছাড়িয়ে আন্দোলন করতে শুরু করলো। রাজদীপ বলল, তুমি আমাকে অবিশ্বাস করনি তো ফুলটুসি? দিঘি রাজদীপের গলায় নিজের হাত দিয়ে পেঁচিয়ে ধরল। উত্তরে বলল, একদম না রাজদীপ, আমি জানি তুমি আমার জন্যই। রাজদীপ অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো। দিঘি রাজদীপ তোমাকে খুব ভালোবাসে। মুচকি হেসে বলল, জানি রাজদীপ বাবু, আপনি যে আমাকে খুব ভালোবাসেন। থ্যাংক গড, তুমি জানো। দিঘি হেসে ফেলল। রাজদীপের কান টেনে বলল, এবার ছাড়ুন মিস্টার, না হলে পুরো শহর জড়ো হয়ে যাবে। হতে দাও, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে চাই। রাজদীপ বাবু, আপনি ফুলটুসিকে পেয়ে বেশ অভদ্র হয়ে গেছেন দেখছি। ভালোবাসলে যদি মানুষ অভদ্র হয়ে যায় তাহলে তাই সই। আমি তাহলে ফুলটুসির অভদ্র রাজদীপ। আচ্ছা তাই? শোনো রাজদীপ, তোমাকে যদি সবাই খারাপ ভাবে তখন তো আমারই খারাপ লাগবে। খারাপ ভাবলে ভাবুক, এতদিন তো ভালোই করে এসেছি, তখন তো মানুষ এভাবে মিষ্টি বিলায়নি। তাহলে আজকে কেন এরকম করছে? মিনি আমাকে বিয়ে করবে বলে কত জানি পুণ্যের কাজ করে ফেলেছে। একদমই সহ্য হচ্ছে না আমার। দিঘি রাজদীপের কাছ থেকে জোর করে সরে আসলো। রাজদীপের গালে হাত দিয়ে বলল, মানুষ সবসময় খারাপটাই আগে দেখে রাজ। রাজদীপ মুখ ফুলিয়ে ফেলল। দিঘি হেসে ফেলল রাজদীপের চেহারা দেখে। রাজদীপের থেকে সাইজের ছোট্ট মোট্ট দিঘি উঁচু হয়ে ওর গাল দুটো ঠেসে ধরল। বলল, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তুমি শুধু বলবে, ওকে রাজদীপ? রাজদীপ ওই অবস্থাতে মাথা নাড়ল। দিঘি বলল, নেতা সাহেব বলুন, আমাকে বিয়ে করবেন? রাজদীপ বেশ অবাক হলো। দিঘির হাত মুখ থেকে ছাড়িয়ে বড় বড় চোখ করে তাকালো। দিঘি রাজদীপের মুখ থেকে উত্তর না পেয়ে আবার বলল, কি হলো? শুধু বলবে, আর একটা শব্দও না? রাজদীপ শান্ত হয়ে মাথা নাড়ি বলল শুধু। দিঘি খুশিতে লাফিয়ে উঠল। রাজদীপের কাছে গিয়ে আলতো করে বুকে মাথা রেখে দিল। রাজদীপ দিঘির মাথার পেছনে নিজের হাত গলিয়ে উচ্চারণ করলো, দেখি তুমি খুব ছোট। তো ছোট বলে বিয়ে করতে পারবো না? বিষয়টা কি এমন যে আমাকে অন্য কারোর সাথে বিয়ে করতে হচ্ছে বলে তুমি আমার সাথে? দিঘি মুখ তুলে রাজদীপের দিকে তাকিয়ে বলল, না, আমি কথাটা মন থেকে বলেছি। পরক্ষণে রাজদীপের টি শার্টের কলার দুহাত ধরে টেনে দিঘি বলল, এই ছেলে, তুমি কি এখন ওই মিনিকে বিয়ে করতে চাচ্ছ নাকি? মিনিকে পছন্দ হয়ে গেছে? খবরদার, দিঘি জীবিত থাকতে তুমি মিনি ফিনি কারো দিকে তাকাতে পারবে না, বলে রাখলাম। কথাটা তোমার মগজে ভালো মতো ঢুকিয়ে নিও, না হলে এই মগজ আর মগজ থাকবে না, খরগোশের মাথা হয়ে যাবে, বুঝলে? রাজদীপ খুব জোরে হেসে ফেল। দিঘি বিবর হয়ে সেই হাসি দেখতে থাকলো। এখানে আসার পরে রাজদীপের চোখে মুখে যে ব্যথা দেখেছে সেটা আর নেই। তাই খুব ভালো লাগছে দিঘির। রাজদীপ হাসি থামি কি যেন ভাবতে লাগলো। তারপর কোনো কথা ছাড়াই দিঘির হাত ধরে ছাদ থেকে নিচে নেমে যেতে থাকলো। রাজদীপ দিঘিকে উপরে নিয়ে চলে যাওয়ার পর বেশ অনেকক্ষণ ধরে কেউ কোনো শব্দ উচ্চারণ করেনি। ওনার স্ত্রীও চুপ করে বসেছিলেন। অনেকক্ষণ কেটে যাওয়ার পর রাজদীপের বাবা নিজেই ছেলের বর্তমান অবস্থা মনে করে কঠোর দৃষ্টিতে নিজের স্ত্রীর দিকে তাকালেন। তার স্ত্রীও তাকলো নিজের স্বামীর দিকে। আর্যদীপ চেঁচিয়ে বলে উঠলেন, কি? নিজের ছেলে সর্বনাশ করছো? এখন ভুগতে থাকো তুমি। রাজদীপ যা কার্যকলাপ করে যাচ্ছে, সারা মহল্লা যখন এসে আমাদের আর ওর মুখের চুলকানি মাখিয়ে যাবে, তখন ও বুঝতে পারবে আমি কি বোঝাতে চাইছি। মা চুপ থাকতে পারলেন না, বিরক্ত হয়ে বলেন, এই আমাকে বলতে আসবে না তুমি। এমন ভাব তোমার ছেলেকে যেমন আমি নিজেই চালাই, ও ওর কথায় চলে। এইদিকে আমার দোষ কি? নিজে পা ভেঙে বসে আছো, আবার বড় বড় কথা বলে যাচ্ছ। কাজ কাম তো কিচ্ছু হচ্ছে না তোমার দ্বারা। সংসার তো দীপই চালাচ্ছে, টাকা পয়সা উই তো এনে দেয় নাকি? তুমি ঘরের মধ্যে টাকার গাছ লাগিয়েছ যে ওই দিক থেকে আপনা আপনি টাকা পড়ে প্রতিদিন। হ্যাঁ,
এই বেশি কথা বলবে না তো, মেজাজ খারাপ করবে না, অসহ্য লাগছে আমার। হ্যাঁ, লাগবেই তো এখন। যখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল তখন নাওনি কেন? ছেলেকে জোর করে তুমি এই পথে ঢুকিয়েছো। অন্তত ঢুকানোর আগে বাবা হিসেবে জিজ্ঞেস তো করে নিতে পারতে ও কি চায়। কিন্তু না, তা না, তুমি শুধু নিজেই নিজের কথার রাজা, মন যা বলবে তাই করবে। রাজদীপ ততক্ষণে দিঘিকে সাথে নিয়ে নিজেদের ঘরের দুয়ারে এসে উপস্থিত হয়েছে। নিজের মায়ের কথাগুলো কানে গেল রাজদীপের। এরপর আরজদীপ বলল, মহিমা, তুমি জানো না বংশ পরম্পরায় আমাদের এরকমই চলে এসেছে। দীপ চাক আর না চাক, ওকে এই শহরের জন্য কাজ করে যেতে হবে। এটা আমার পূর্বপুরুষদের প্রতিজ্ঞা ছিল, তারা নিজেরা করেছেন এবং পরবর্তী প্রজন্ম যাতে এই সমাজের সেবায় নিয়োজিত থাকবে তারই প্রতিজ্ঞা ঈশ্বরের কাছ থেকে করে গেছেন। তাই আমি চাইলেও এই প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। দীপের ছেলে হলে সেও নিতে হবে এক না এক সময়, সেটা পরিস্থিতি ফেঁসে গিয়ে হোক অথবা বাধ্য হয়ে হোক বা নিজের ইচ্ছাই হোক না কেন। দিঘি রাজদীপের বাবার প্রতিটা বাক্য শুনতে পেয়েছে, সাথে প্রচণ্ড বিস্মিত হয়েছে। রাজদীপ আর অপেক্ষা করতে পারল না, সে দিঘির হাত ধরে ঘরের ভিতরে প্রবেশ করলো, নিজের বাবার সামনে দাঁড়িয়ে পড়ল। আমি দিঘিকে বিয়ে করতে চাই, আর এই বিয়ে করতে কেউ আটকাতে পারবে না আমায়। রাজদীপের মুখে উচ্চারিত প্রতিটি শব্দ সবার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে দিল। এমনকি দিঘিও ভাবতে পারেনি রাজদীপ নিজের মা বাবার সামনে এই কথাটি বলে বসবে। তবে কিছুক্ষণ যেতেই খারাপ অনুভব হলো না দিঘির। সে বুঝতে পারল রাজদীপ নিজের বিষয়টি নিয়ে চিন্তিত। আর দীপ কোনো মতে হুইল চেয়ার থেকে উঠে নিজের স্ট্যান্ড ব্যবহার করে রাজদীপের সামনে এসে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুই কি বলছিস বুঝতে পারছিস? মিনির সাথে বিয়ে করলে ওই মেয়েটা সেসব মিথ্যে তোর নামের সাথে লাগিয়েছিল তা মুছে যাবে, কিন্তু এই মেয়েটাকে বিয়ে করলে তোকে পস্তাতে হবে, মানুষদের কাছ থেকে আরও কথা শুনতে হবে। তাই আমি বলছি এসব ভালোবাসা ছাড়, মিনিকে বিয়ে করে নে। মিনি তো দেখতে শুনতে খারাপ না, বিয়ের পর ঠিকই ভালোবাসা হয়ে যাবে দেখবি। রাজদীপ আরও শক্ত করে দিঘির হাত ধরে নিজের বাবার দিকে তাকালো, বলল, না, আমি শুধুমাত্র নিজের ইচ্ছের মালিক, কেউ আমাকে কন্ট্রোল করতে পারবে না, এমনকি তুমিও না। দেখি দৃঢ়স্বরে রাজদীপকে বলল, রাজু ভাবে কথা বলো না, ওনারা তোমার ফ্যামিলি। রাজদীপ দিঘির দিকে তাকিয়ে বলল, ফ্যামিলি হলে আমার সুখটা কেন মেনে নিতে পারছে না? রাজের মা এগিয়ে এসে বলল, দীপ, তোর বাবা ভেবে চিন্তে এই কথাটা বলেছে। আমাদের বদনাম হয়ে যাবে বাবা। মিনি তোর নামে যা মিথ্যে ছড়িয়েছে ওটাকেই আটকাবি কি করে তুই? আকাশের কথা কানে পৌঁছালো, সে ঘরে প্রবেশ করেই বলল, ছোট মা, মিনিরাজকে বদনাম হওয়া থেকে আটকাবে না, উল্টো রাজদীপের জীবনে প্রবেশ করে ওকে আর সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করবে। আমি পাড়ার এক ছেলে থেকে বিষয়টা জেনে আসলাম। মিনি রাজদীপকে বলেছিল যদি রাজ মিনির সাথে বিয়ে করে তবে সেও সেফ আর দিঘিও সেফ, তার কোনো বদনাম হবে না। তবে মিনি ভিতরে ভিতরে অন্য কিছু চাইছে। মিনি কখনোই নিজের করা কৃতকর্ম সবার কাছে ফাঁস করবে না, কারণ এই মিনি সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসে। ও কখনো রাজকে ভালোই বাসেনি, শুধু রাজকে ব্যবহার করতে চাই বলে এইসব নাটক। বিয়ে হলে উল্টো দিঘিকে অন্যভাবে বদনাম করতে চাইবে, আর এদিকে রাজই বেশি কষ্ট পাবে। তো মিনির সাথে বিয়ের ডিসিশন নেওয়া একদম ভুল কাজ হবে। সকলে আকাশের দিকে তাকিয়ে আছে বিস্ময়ের সাথে। রাজের বাবা আরজদীপ এগিয়ে এসে বলে উঠলেন, তাহলে কি করা উচিত আমাদের? রাজদীপ যা বলছে তাই করো। আর মিনি সম্পর্কে কিছু প্রমাণ আমি জোগাড় করছি। তারপরও যেভাবে রাজদীপের অপমান করেছে সেভাবে মিনির অপমান করা হবে রাজকীয়ভাবে। রাজের মা মিসেস মহিমা বলে উঠলেন, আমি মেয়ে হয়ে অন্য একটা মেয়ের অপমান এভাবে হতে দিতে চাইছি না, কিন্তু মিনি যেভাবে দীপের অপমান করেছে তাও সহ্য করতে পারছি না। একজন নেতার অপমান যেমন তেমন কিছু না, দীপের দিকে পুরো শহর তাকিয়ে আছে। এইভাবে ওর অপমান করে আমাদেরও অপমান করেছে মিনি। তাই আমি তোদেরকে আজ আটকাবো না, যা মন চায় করতে পারিস, আমি আটকাবো না। আকাশ এসে রাজের মায়ের দিকে এগিয়ে আসলো, ওনার হাত ধরে বলল, আমরা কোনো ভুলভাল তথ্য ছড়াবো না, তাই তুমি চিন্তা করো না। ওই মেয়েটা যেটা যোগ্য তাই করবো আমরা। সবাইকে বলে বেড়াই রাজদীপকে পছন্দ করে, কিন্তু শরীরের আশা মেটাতে কত কিছু যে করে সেসব শুনলে তুমি নিজেই অজ্ঞান হয়ে যাবে। ভাববে এই মেয়ের সাথে এতদিন কথা বলতাম। মিসেস মহিমা বিরক্ত হয়ে বলেন, ছি, আমি আর কিচ্ছু শুনতে চাই না। এই মেয়ের সাথে দীপের বিয়ের কথা ভাবছিলাম, ভাবতে ঘেন্না হচ্ছে। আকাশের কারণে আজ ঠিক
একভাবে সব কিছু মিটে গেল। দিঘি রাজদীপ দুজনেই বেশ খুশি। রাজের মা দিঘিকে খেয়ে যেতে বলেন। দিঘি কয়েকবার মানা করলো, রাজের ধমকের কারণে খাওয়ার জন্য থেকে যেতে হলো। দিঘি আর রাজদীপ দুজনেই বসার ঘরে থেকে কিছু সময় কাটাতে লাগলো। অপরদিকে রাজদীপের ঝামেলা মেটার পর আকাশ রেশমির রুমে আসলো। কয়েকদিন দুশ্চিন্তায় মেয়েটার সাথে কথা বলা হয়নি। তাছাড়া রেশমিও পাত্তা দেয় না আকাশকে। এই জন্য ছেলেটার জীবন আরও বিভীষিকাময় হয়ে উঠেছে। রেশমির স্পাইডারম্যান এর পুতুল নিয়ে নাড়াচাড়া করছিল, কি যেন বলছিল, আর অবাক হয়ে দেখছিল সব কিছু। আকাশ রুমে প্রবেশ করে নিপাকে বেরিয়ে যেতে বলল। নিপাও চুপিসারে রুম হতে বের হয়ে গেল। আকাশ বিছানায় রেশমির পাশে বসলো। রেশমি আকাশকে আগে দেখেছে, তাও না দেখার ভান করলো। আকাশ রেশমিকে উদ্দেশ্য করে বলল,